শুরু করছি ভায়োলেন্ট লাভ। লেখনীতে মরিয়াম আক্তার জ্যোতি। পর্ব সংখ্যা 15। তীক্ষ্ণ পরিবেশ, গাড়ি চলাচলের আওয়াজ, চারদিকে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে ক্লান্ত হয়ে বসে আয়ান। তখন আয়ান আরিশকে কোনোরকম বুঝিয়ে ওকে নিয়ে থানায় আসে। সেখানে যত ঝামেলা সবটা শুনে সব গোছগাছ করে সামলাতে সামলাতে সে সকাল থেকে রাত হয়ে গেছে। তবে ওদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা এখনো বাকি। রাত হয়ে যাচ্ছে, তাই ওদের সাথে আসা লোকগুলোকে মোটামুটি সবটা বুঝিয়ে দিয়ে আরিশ সারাদিনের চড়ানো মেজাজ ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পড়ল। আজ অনেক কাজ করেছে, এখন তার বিশ্রামের পাশাপাশি বউ প্রয়োজন। এই মুহূর্তে বউ কাছে পেলে ক্লান্তি মেজাজ সব দূর হয়ে যাবে। তাই শ্বাস ফেলে আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান, মস্তিষ্ক টনটন করছে, শরীর দুর্বল লাগছে, আমার বউ প্রয়োজন, বউ লাগবে আমার, দ্রুত বাসায় চল। কিন্তু ভাই, আমি গেলাম বউয়ের কাছে ক্লান্তি দূর করতে, তুইও চলে আয় বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে। আরিশকে চলে যেতে দেখে আয়ানও আর দাঁড়ালো না, সবাইকে সবটা বুঝিয়ে ও বাইক নিয়ে চলে আসে। আয়ান ফুল স্পিডে এসে আরিশের পাশাপাশি ওদের দুজনে একসাথে ফুল স্পিডে বাইক রাইড করে একসাথে খানবাড়িতে ঢোকে। তখন রাত প্রায় 10টা। ওরা বাইক পার্কিং রেখে বাড়ির বাগান পর্যন্ত আসতে আরিশ দেখে আরিশ, সুচি, তানিশা পাশাপাশি বড় ছোট সব এক জায়গায় ছেলে বাড়ির লোকদের বিদায় দিচ্ছেন। আরিশ সবাইকে এক জায়গায় দেখে ভ্রু কুঁচকে ওখানে থাকা সবার দিকে ভালো করে পর্যবেক্ষণ করলো তার বউয়ের সন্ধানে। কিন্তু না, তার বউ এখানে নেই। আরিশ বেশ অবাক হলো, তার অবাধ্য বউ তার কথা শুনেছে, সবার মাঝে আসেনি। আরিশ একটা নিঃশ্বাস ফেলে মাথা থেকে রাগ কমিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বাড়িকে ডেকে বলল, আমার বউ কই? আরিশকে বাসায় ফিরে প্রথমের বউয়ের খোঁজ করতে দেখে বাড়ি মুচকি হেসে বলল, যাও যাও ভাই, তোমার জন্য চিলেকোঠার ঘরে সারপ্রাইজ আছে। বাড়ি কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের সামনের দিকে পা বাড়াতে দেরি হলো না। ব্যস্ত পায়ে ছাদের সিঁড়ি ক্রস করে চিলেকোঠার ঘরের সামনে আসতে চমৎকার সাজানো রুমের মধ্যে তার বউকে রাফিদের সাথে জড়িয়ে থাকতে দেখে তখনকার মস্তিষ্কের টকবক করা রাগ যেন মুহূর্তে দাউ দাউ করে উঠল। মুহূর্তের ওর হাত হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোখ দুটো হয়ে ওঠে রক্তবর্ণ, দাঁত যায় দাঁতের উপর পিষে। আরিশ এমন দৃশ্য হুঙ্কার ছাড়তে হঠাৎ আরিশের গমগমে রাফিদ যুধিকে ছেড়ে দিতে সেদিকে তাকিয়ে রাফিদ যুধিকে দেখে। আরিশ রক্ত আভা চোখ করে হাত মুষ্টিবদ্ধ করে দরজার সামনে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়ার আগটা যেন ওদের এমন দৃশ্য দেখে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে যুধি নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল। ততক্ষণে আরিশ মুষ্টিবদ্ধ হাত দুটো খুলে তাই দিতে দিতে রুমের ভিতর যুধির দিকে আস্তে আস্তে বলল, বাহ, এটাই ছিল চিলেকোঠার ঘরে তোর সারপ্রাইজ, দুজনার এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর। আরিশকে কথাটা বলে ওর দিকে এভাবে তেড়ে আসতে দেখে যুধি ভয়ে বারবার চোখের পলক ফেলে পরনে সিল্কের শাড়িটা খামচে ধরে ওর এটাই ভয় পাচ্ছিল। আরিশকে কাছাকাছি আসতে দেখে যুধি ভয়ে রাফিদের পেছনে যেতে যেতে তুলতুলিয়ে বলল, বিশ্বাস করুন, আমি অবাধ্য হইনি তো আপনার, আমার কোনো দোষ। ততক্ষণে আরিশ ক্রোধশূন্য হয়ে তেড়ে তো আসছিল যুধির দিকে, কিন্তু রাফিদের মুখোমুখি হতে ঘুরে রাফিদকে একের পর এক পাঞ্চ মেরে চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওকে জড়িয়ে ধরার? তুই ওকে ছুঁয়েছিস, এই হাত দিয়ে ছুঁয়েছিস, তাই না? আজ আমি তোর এই হাত সাথে তোকে একসাথে উপরে পাঠাবো বলে ফের মারতে যাবে, ততক্ষণে রাফিদ ওর হাত চেপে বলল, তোর হাত বেশি চলে তাই না, আমিও কিন্তু তোকে মারতে পারে। ব্যাস, ওর এতটুকু কথা বলার মধ্যে আরিশের দাবাং মার্কা আরেকটা খেলো। মুহূর্তের মধ্যেই দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। ওদের এমন মারামারি দেখে যদি গলা ফাটিয়ে চিৎকার করে বলল, কি কি করছেন? এভাবে মারামারি করলে মরে যাবেন তো আপনারা, এভাবে মারছেন কেন বলে আরিশকে টেনে আনতে চাইলে আরিশ ঘুরে যুধির গালে দাবাং মার্কা চড় মারতে যুধি ছিটকে মেঝেতে পড়ল। ঠাস। যুধি মেঝেতে পড়তে আরিশ রাফিদকে রেখে যুধিকে এক টানে মেঝে থেকে তুলে চুলের মুঠি শক্ত করে ধরে চেপে বলল, বান্দির বাচ্চা, হাফ ফুট, আমার অবাধ্য হোস, আজ আমি তোকে মেরেই ফেলবো।
বলে জ্যোতির গলা সজোরে চেপে ধরতে জ্যোতির চোখ মুখ লাল হয়ে যায়। ততক্ষণে খানবাড়ির সকল মানুষ ছেলেপক্ষদের বিদায় দিয়ে সাফওয়ান খান, সানজিদা খান, লিমা খান, মাহমুদ খান বাড়ির ভেতর আসেন। আর সবাই বাগানে ওখানে থেকে যায়। ওনারা বসার ঘরে আসতে চিলেকোঠার ঘর থেকে এমন চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে গেলেন সেই ঘরের দিকে। এসে এমন দৃশ্য দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। আরিশ তখনও জ্যোতির গলা চেপে, তার পাশে রাফিদ বারবার চেষ্টা করছে জ্যোতির গলা চেপে ধরা হাতটা ছাড়ানোর জন্য। ওদের এমন দৃশ্য দেখে সাফওয়ান খান, মাহমুদ খান ছুটে এসে আরিশকে টেনে দূরে আনতে হুঙ্কার আরিশ হুঙ্কার ছেড়ে বলল, আব্বু চাচ্চু, ছাড়ো আমাকে। আজ আমি এই দুটোকে মেরে দিব, তাহলে আমার জীবনের সব অশান্তি শেষ। আরিশকে ধরে রাখা যাচ্ছে না দেখে সাফওয়ান খান বললেন, আমার বাবা, শান্ত হও, এভাবে রিয়াক্ট করছো কেন? আব্বু, আমাকে ছাড়ো। রাফিদের সাহস হলো কি করে নিষেধ করার পরও ওই বান্দির বাচ্চার কাছে আসার? আরিশের শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠে ওকে সামলানো ওনাদের কাছে মুশকিল হয়ে উঠেছে। ততক্ষণে আরিশ ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে যেতে তেড়ে জ্যোতির দিকে কাছে এসে আবারও ওকে মেঝে থেকে টেনে তুলে বা হাতের কবজি শক্ত করে ধরে বলল, বান্দির বাচ্চা, বারবার বলেছিলাম আমার অবাধ্য হবি নি, এই বেহায়া রাফিদের কাছে ঘেঁষবি না, কিন্তু তুই আমার অবাধ্য হলি। আর আমার অবাধ্য হওয়ার ফল আজ তোকে বোঝাবো, চল আমার সাথে। বলে ওকে টেনে দরজা পর্যন্ত আনতে সাফওয়ান খান, সানজিদা খান ওকে বাধা দিয়ে বললেন, আরিশ, তুমি এটা কি করছো? ওর হাত ছাড়ো, আমার সামনে থেকে সরো। চেঁচিয়ে, আরিশ, তোমার মাথা ঠিক নেই, এই মুহূর্তে ওকে নিয়ে গেলে নিশ্চিত মেয়েটা মরে যাবে। আরিশ ওনাদের কথাই চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সরতে বলেছি তোমাদের আমার সামনে থেকে। আরিশ, আমাদের কথাটা তো আরিশ ওনাদের কথা শেষ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোদার কসম, আজ তোমরা যদি আমার সামনে থেকে না সরো, আমি আরিশ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তবে এবার কিন্তু একা নয়, এই অভদ্র নারীকে সাথে নিয়ে যাব। আর যদি একবার চলে যায় তো এবারের মতো আর ফিরবো না, কারণ তখন আমি বাড়ি এই নারীর জন্যই ফিরেছিলাম। আরিশ কথাটা শেষ করতে ওনারা দুজন সরে দাঁড়ালেন, কারণ ওনারা আরিশকে ভালো করেই জানেন। আরিশ মিথ্যা বলে না, যখন সে বলেছে সে যাবে, বাধা দিলে সে যাবেই। তার কারো উপর ভরসা করলে চলা লাগে না, নিজের খরচ সে নিজেই করে নিতে পারে। এই 7 বছর আরিশ বাইরে কাটালেও একটা টাকাও তার বাবা কিংবা গ্র্যান্ডনারের টাকায় খরচ করেনি, নিজের টাকায় করেছে। ওনারা সরে দাঁড়াতে আরিশ দরজা থেকে বের হতে নিলে যদি ফুপিয়ে হেসকে দিতে দিতে ওর বড় আম্মু সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো না আমাকে এভাবে ভুল না বুঝতে, এভাবে ভয় লাগে তো ওনাকে, কেমন রেগে আছে। ও আম্মু, আমার হাত ছাড়তে বলো না। তৎক্ষণে আরিশকে টেনে সিঁড়ি পর্যন্ত আনতে সানজিদা খান ওদের যাওয়ার দিকে অসহায় করুণ দৃষ্টিতে তাকালেন। আরিশ এতটাই জোরে সিঁড়ি থেকে নেমে আসছিল, জ্যোতি ওর সাথে তাল মিলাতে না পেরে ওষ্ঠা খেয়ে আরিশের পিঠে মুখ থুবড়ে বাড়ি খেল, যার দরুন নাকে কপালে ভীষণ ব্যথা পেল। আরিশ চলে যেতে মাহমুদ খান রাফিদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে জন্ম দেওয়াটা কি আমাদের ভুল ছিল রাফিদ? আব্বু। ওর বাকিটুকু কথায় লিমা খান আর শুনলেন না, তার আগে ওর কাছে এসে থাপ্পড় বসিয়ে বললেন, ঠাস, তোকে সেদিন কতবার বোঝালাম, রোদের সাথে তোর বিয়ে ঠিক করলাম, আর তুই? মা বাবা এতটাই হেলা তুচ্ছ তোর কাছে যে আমাদের কথার অবদ্ধ হয়ে? আম্মু, আমি তো রোদকে নয় জ্যোতিকে ঠাস, আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, তুমি কোনোভাবে শোধরাবে না। ভেবেছিলাম তোমার আর রোদের বিয়েটা কয়েকদিন বাদে দিব, কিন্তু না, তুমি কালকে এবার বিয়ের আসরে রোদকে বিয়ে করবে আর আমাদের মুক্তি দিবে। বলে লিমা খান মুখ অন্যদিকে ঘোরাতে রাফিদ ওর আব্বুর কাছে এসে বলল, আব্বু, আম্মুকে একটু বোঝাও না। তোমার আম্মু যা বলেছে সেটাই হবে, কাল ইভার বিয়ের মণ্ডপে তোমারও বিয়ে হবে। আর এটা যদি তুমি না করো তো ওই বাড়ি থেকে সেই মুহূর্তে বেরিয়ে যাবে। বলে ওনারা সব চলে গেলেন, রেখে গেলেন এক হেরে যাওয়া ব্যথিত পুরুষকে। রাফিদ জানে লিমা খান মাহমুদ খান যখন বলেছে রোদকে বিয়েটা ওকে কাল করতেই হবে, না মানতে চাইলেও মানতে হবে,
রাফিদ নাক ফুলিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিল। সে হারিয়ে ফেলল স্বপ্নের বোনা রঙিন মানুষটাকে। রাফিদ আর সইতে না পেরে দপ করে হাঁটু গিরে মেঝেতে বসে চিৎকার দিয়ে বলে উঠল, ভালোবাসা অসহায়, যদি মানুষটা ভুল হয়। আমিও ভুল ছিলাম, তাই তো হারালাম। তবুও খুব করে চাইছিলাম, নিয়তির কাছে তাকে আমি চিরন্তরে হারালাম। তখন আরিশ জ্যোতিকে রুমে নিয়ে ওকে পিছন থেকে টেনে সামনে মেঝেতে ফেলে দরজা আটকে জ্যোতির দিকে ঘুরে চেঁচিয়ে বলল, অনেকবার নিষেধ করেছিলাম আমার অবাধ্য হবি না, অবাধ্য হবি না। তোকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, ভিতরটা ফেটে যায়, পুরো শরীর দাউ দাউ করে জ্বলে। আজ তোকে আমি, আমার কথাটা তো একবার শুনুন, আমার ভুল হয়ে গে। ওই চুপ, আমাকে কি তোর নায়ক মনে হয় যে তোর ন্যাকা কান্না দেখে তোকে ক্ষমা করে দিব? আমার সামনে একদম কাঁদবি না, চোখ থেকে দ্বিতীয়বার পানি বের করার সাহস দেখাবি না, কারণ আমি ভিলেন। আমি কাউকে সামান্যতেও ক্ষমা করি না। নিজের না হলে মেরে দিই, আর তোর নিজের হলে সেটা ছিনিয়ে নি, আর প্রসঙ্গ যখন তুই, তাহলে বারবার আমি ভিলেন। যদি আরিশের রাগ বাড়তে দেখে কান্না তোপে হুঁশ হারিয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে, আমি এক্ষুনি চলে যাব। ওর মুখের কথা শেষ করার আগে আরিশ জ্যোতির এহেতোর কথায় রাগে শূন্য হয়ে পরনের বেলটা টেনে খুলে জ্যোতির ছোট্ট শরীরে আঘাত করতে করতে বলল, হাফ ফুটের বাচ্চা, তো সাহস হয় কি করে আমার সাথে থাকবি না বলার? তোকে তো আজ আমি, বলে বেল্ট দিয়ে 4-5টা বাড়ি দিতে যদি মার সহ্য করতে না পেরে মেঝেতে নেতিয়ে গেল। কেমন কান্না করাটাও ভুলে গেল, তার মাথা ভনভন করে ঘুরছে। এতক্ষণ এভাবে কান্না করার জন্য, তার উপর এভাবে মারও তো এই 7 বছরে খায়নি। এমন নাই যে ও মোটেও মার খায়নি, সে সবার হাতে অসংখ্য থাপ্পড় খেয়েছে। থাপ্পড় খেতে খেতে এই পর্যন্ত বড় হওয়া। যদি কোনো রকম শ্বাস নিল, তার শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। তৎক্ষণে আরিশ জ্যোতির কান্নার শব্দ না পেয়ে হাতের বেলটা ছুঁড়ে অন্য পাশে ফেলে বলল, এভাবে বেল্ট দিয়ে মারলে তুই মরে যাবি, তখন আমি কিভাবে থাকবো? কিন্তু তোকে এভাবে আজ ছেড়েও দিব না, আজ তোকে সম্পূর্ণভাবে আমার করে নিব। তখন আর পরপুরুষের দিকে তাকাতেও মনে হবে তুই শুধু আমার, একান্তই আমার ব্যক্তিগত নারী। বলে আরিশ শরীরে জড়ানো পাঞ্জাবিটা খুলে জ্যোতির কাছে আসতে জ্যোতি নিভু নিভু চোখে আরিশের দিকে তাকালো। আরিশের বলা তোকে সম্পূর্ণ আমার করে নিব বাক্যের মানে সে ঠিকই বুঝেছে, তবে আজ এসব কিছু হলে জ্যোতি এবার সত্যিই মরে যাবে। জ্যোতি আরিশকে বারবার বলতে চাইল আরিশ যেন ওর সাথে এমন কিছু না করে, ও মোটেও ওর সাথে আরিশকে সহ্য করতে পারবে না, সে ভীষণ উইক। যদি তো আজ তার আরিশ ভাইকে মনের কথা বলতে চেয়েছিল, ও তো নিজেই চেয়েছিল ওদের দুজনের সম্মতিতে আজ এই রাত স্মরণীয় হোক, সেখানে কি থেকে কি হয়ে গেল। আরিশ তাকে বুঝতে চাইল না, তার কথা শুনল না। যদি নিপুণবু চোখ করে আরিশের দিকে চেয়ে থাকলো, তবে আরিশ যেন জ্যোতির চোখের ভাষা বুঝল না। আরিশ জ্যোতির কাছে এগিয়ে ওর শরীর থেকে সিল্কের শাড়িটা বুকের উপর থেকে এক টানে সরিয়ে শাড়িটা খুলে মেঝেতে ফেলে দিল। আরিশ তার মৌকে নিজের করবে বলে দুটো শরীরকে আজ একত্রিত করে দিল। বিষাক্ত পরিস্থিতিতে মিলন হলো দুটি হৃদয় ও দুটি শরীরের। আরিশ 10 মিনিট জ্যোতিতে মত্ত থেকে ক্লান্ত হয়ে জ্যোতির বুকের উপর শুয়ে পড়তে 2 মিনিট পার হতে জ্যোতি কোনো রেসপন্স পেল না। পাবে কি করে? জ্যোতি তো সেই 6-7 মিনিট আগে সেন্সলেস হয়ে গেছে। আরিশ জ্যোতির রেসপন্স না পেয়ে মুখটা তুলে জ্যোতির মুখের দিকে তাকাতে দেখে জ্যোতি হুঁশে নেই, না আছে কোনো রেসপন্স, না নিচ্ছে শ্বাস। জ্যোতিকে নিঃশ্বাস নিতে না দেখে ওর মুখে থাপড়ে বলল, বউ ব্যথা পেয়েছ? আমি কি তোমাকে জোরে ব্যথা দিয়েছি? এই বউ। জ্যোতির কোনো সাড়া শব্দ না পেয়ে দ্রুত উঠে বসে ওর দিকে ভালো করে তাকাতে দেখে
বিছানার চাদরে রক্তের দাগ চিকচিক করছে। জ্যোতির উন্মুক্ত শরীরে মারের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে কালচে বর্ণ ধরে। জ্যোতির শরীরে ওর নিজের করা আঘাতের এমন অবস্থা দেখে কলেজা দাউ করে উঠল। গলাটা ঢোক দিয়ে ভিজিয়ে নিল। সে রাগের তোপে ছোট্ট মেয়েটার সাথে কি করেছে স্মরণে আসতে তৎক্ষণে জ্যোতিকে টেনে ওর হাঁটুর উপর মাথাটা রেখে বলল, আমার সোনা, আই এম সরি। আর এমন হবে না, চোখটা খোল প্লিজ জান। কোনোভাবে কোনোরকম জ্যোতির রেসপন্স না পেয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে শ্বাস ফেলতে ফেলতে উন্মাদের মতো বলল, মৌ, এই মৌ, কথা বলছিস না কেন? কথা বল মৌ, মৌ রে, চোখটা খোল না জান, এই জান, জান রে, বিশ্বাস কর আর কখনো তোকে এভাবে মারবো না। এখন তো তুই সম্পূর্ণ আমার হয়ে গেছিস, আমাদের বিলীন হয়েছিস। এখন আর কেউ তোকে ভালোবাসার কথা বলতে পারবে না, তোর দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। বউ, বউ, তোকে কি বেশি ব্যথা দিয়েছি? তাহলে বল, আর না তো এই বের দিয়ে আমাকে মার। তো বউ, চোখটা খোল বউ, ও বউ, বউ রে, আমার হৃৎপিণ্ড, আমার নিঃশ্বাস, তোকে ছাড়া শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস না তুই? আরিশ পাগলের মতো করে কথাগুলো বলে জ্যোতির হাতের পালস চেক করতে দেখে ওর পালস খুবই সামান্য। এটা দেখে আরিশ দ্রুত উঠে দাঁড়ালো। ওর শরীরে কোনো পোশাক নেই। ও সে অবস্থায় দ্রুত দরজা পর্যন্ত আসতে ও স্মরণে এলো ওর শরীরে কোনো রকম পোশাক নেই। এটা দেখে আরিশ রুমের মধ্যে আবারও ফিরে এসে দ্রুত একটা হাঁটুর উপর পর্যন্ত আন্ডারপ্যান্ট পরে কভার খুলে জ্যোতির একটা পাজামা গোল ফ্রক নিয়ে ওকে পরিয়ে কোলে নিয়ে সোফায় রেখে রক্তে মাখো মাখো হওয়া চাদরটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে জ্যোতির কাছে এসে ওকে আবারও কোলে তুলে বিছানায় শুয়ে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সানজিদা খানের রুমে এসে পাগলের মতো করে বলল, আম্মু, আমার বউ কথা বলছে না, কান্না করছে না, দেখো না ওর কি হয়েছে, ওকে একটু বলো না আমার সাথে কথা বলতে। আম্মু, আমার বউ কথা বলছে না, কান্না করছে না, দেখো না ওর কি হয়েছে, ওকে বলো না আমার সাথে কথা বলতে, আমার কষ্ট হচ্ছে তো। আরিশের গায়ে কোনো ধরনের পোশাক নেই, শুধু আছে হাঁটুর উপর পর্যন্ত পরা আন্ডার প্যান্ট। ওর অবস্থা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো হয়ে সামনের দিকে ছড়িয়ে আছে, চোখে মুখে অসহায়তা, মনে হচ্ছে অতি প্রিয় কিছু হারানোর উন্মাদনা তার মধ্যে বিরাজ করছে। বাড়ির শ্বাস নিঃশ্বাস সব মিলিয়ে সানজিদা খানের ওকে পরখ করা হয়ে গেলে উনি আন্দাজ করে সবটা বুঝে যান তার ছেলে ওইটুকুখানি মেয়েটার সাথে কি করেছে। ওনার এসব বুঝে আসতে লজ্জায় আরিশের থেকে চোখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়াতে দেখে সাফওয়ান খানের ও একই অবস্থা। তাই সানজিদা খান ওনার দৃষ্টি দ্বারা ইশারায় স্বামীকে বোঝাতে চাইলেন, ছেলে তোমার প্রশ্ন করেছে, উত্তর দাও। তবে সাফওয়ান খান ওনার ইশারার কথা বুঝতে পেরে উনিও ইশারা দ্বারা বোঝালেন, বিষয়টা ছেলে হলেও করণীয়তা বলা যেত, সেখানে ছেলের বউটা সে কিভাবে বলবেন? যা কুকর্ম করার সে তো ছেলে নিজেই করেছে। সাফওয়ান খান ইশারায় ওনাকে কথাগুলো বুঝিয়ে লজ্জায় মাথাটা নিচু করে রুমের বারান্দায় চলে গেলেন। তা না হলে তার নির্লজ্জ উন্মাদ ছেলে কখন কোনটা ফট করে বলে ফেলে, তখন তার স্ত্রীর সামনে মাথা কাটা যাবে। এই কি ছেলে জন্ম দিয়েছে সে, তখন গুরুগম্ভীর রাগী মানুষটার মাথা থাকবে? উনি এসব ভেবে চলে যেতে সানজিদা খান আরিশের দিকে ঘুরে আরিশ নিজের চুলগুলোতে পাগলের মতো হাত বুলাতে বুলাতে করুণ কণ্ঠে বলল, ও মা, আমার বউ, আমার বউকে সুস্থ অবস্থায় এনে দাও। আমার পাখি আমার সাথে কথা বলছে না, কেমন নিথর দেহ পড়ে আছে। কেন, আল্লাহ কি আমাকে অদৃশ্য শক্তি দিয়ে পাঠিয়েছেন যে তোমার বউকে সুস্থ করে দিব? আম্মু, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওকে ছাড়া, আমি দম বন্ধ হয়ে মারা যাব। তখন বলেছিলাম না মেয়েটাকে নিয়ে যেও না, তোমার মাথা ঠিক নেই, অতটুকু মেয়েকে কত মার খেতে পারে। তুমি কি ওর শরীরে আঘাত করেছ? শেষ কথাটা ভ্রু কুঁচকে বললেন। আরিশ চুপ হয়ে আছে দেখে উনি মুখ ঘুরিয়ে কড়া কণ্ঠে বললেন, তোমার বউ সে, তুমি কি করবে না করবে সেটা তুমি গিয়ে ঠিক করো। আরিশ মুখের অসহায়তা প্রকাশ পেল, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। হাঁটু গেড়ে মায়ের পা জড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আম্মু, আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করেছি জানি না, আমার বউকে আমার লাগবে, ওকে সুস্থ করে এনে দাও,
ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না মা। কথাগুলো বলার সাথে সাথে ওর কান্নার তোপ ক্রমশ বাড়ছিল দেখে সানজিদা খান এবার শক্ত খোলস ছেড়ে নরম হয়ে আসলেন। আরিশের এমন নাজেহাল করুণ অবস্থা দেখে উনি মনে মনে ভাবলেন, তার এত বড় ছেলেটা ওইটুখানি মেয়ের জন্য কেমন অস্থির হয়ে পাগলামি করছে, কেমন বেহাল অবস্থা করেছে ওইটুখানি সময়ের ব্যবধানে। তাছাড়া তার গম্ভীর রাগী বদমেজাজি ছেলে কারোর জন্য এভাবে কান্না করছে হারিয়ে ফেলার ভয়ে। উনি বুঝলেন অতিরিক্ত আসক্তি মানুষকে প্রবল কাঙ্গাল করে দেয়, যার শিকার হয়েছে আরিশ। উনি এই কথাগুলো ভেবে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার শরীরে পোশাক নেই, যেটা পরে ছুটে এসেছো দেখতে বাজে লাগছে। রুমে গিয়ে লুঙ্গি পরে নাও, আমি ডক্টরকে ফোন দিয়ে আসতে বলছি। খান মহল জুড়ে নিরাপত্তা বিরাজমান করছে। ছোটরা সব বড়দের আদেশে যে যার রুমে শুয়ে পড়েছে, যদিও তাদের মনে কৌতূহল হঠাৎ হলোটা কি। তখন আরিশ সানজিদা খানের কথায় রুম থেকে চলে আসতে প্রায় 20 মিনিটের মাথায় ওনাদের ব্যক্তিগত কাঙ্ক্ষিত ডক্টর আইএম হাওলাদার আসেন। হঠাৎ এই রাতে পরিচিত ডাক্তার বাড়ি বয়ে আসছে, সবার দৃষ্টি সেদিকে যায়। বাড়ির কেউ তো অসুস্থ না, তাহলে ডক্টর এলো কেন ভেবে ফাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে সানজিদা খান সবার উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, অনেক রাত হয়ে গেছে, কালকে বাড়িতে বিয়ে, শরীর সুস্থতার জন্য সবাই গিয়ে শুয়ে পড়ো। ওনার কথায় কেউ আর কথা বাড়ালো না, নিঃশব্দে যে যার জায়গায় ত্যাগ করলো। তবে মনে প্রশ্ন রয়েই গেল, ডক্টর আঙ্কেল কেন এলো? ওরা যে যার রুমে চলে যেতে উনি ছেলের কুকর্মের কথা আর কাউকে জানালেন না। আর রাফিদ রোদের বিয়ের বিষয়টা লিমা খানরাই বলে দিয়েছেন কিছুক্ষণ আগেই। এতে বিনা বাক্য রাজি হয়েছেন ওনারা সেজোজা দেবর। সানজিদা খান ডক্টরকে নিয়ে আর দাঁড়ালেন না। আরিশের রুমে নিয়ে আসতে আরিশ ডাক্তারকে দেখে তেতে উঠে বলল, গরুর ঘাস কাটছিলেন নাকি? দেখছেন না আমার বউ চোখ খুলছে না, আমার সাথে কথা বলছে না, এত দেরি হয়েছে কেন? আরিশকে রেখে দেখে সানজিদা খান রুমের ভিতরে এসে চেয়ার টেনে ওনাকে বসতে উনি চশমাটা ঠিক করে আর চোখে একবার আরিশের দিকে তাকালেন। এই ছেলের সম্পর্কে সে বেশ কথাই শুনেছে। এই ছেলের স্বভাব তার জানা। কিছুদিন আগে বাইক রাইডে হাতের ইনজুর হলে ওনার কাছে গিয়েছিল। তখন ওনার আসতে সামান্য দেরি হওয়ার দরুন পুরো হসপিটাল কাঁপিয়ে তুলেছিল। সেসব কথা ভেবে উনি শ্বাস ফেলে জ্যোতির দিকে তাকিয়ে ওর পালস চেক করতে ওনার চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে উনি বলে ওঠেন, কি হয়েছিল মেয়েটার সাথে? ওর পালস এত কম কেন? ডাক্তারের কথাই আরিশের ডাইরেক্ট উত্তর, ইন্টিমেট হয়েছিলাম দুজনে, আর কিছু? ওর ডাইরেক্ট স্বীকারোক্তিতে ডক্টর পাশাপাশি সানজিদা খান কেসে উঠলেন। ছেলের মাথা কাজ করছে না উনি বুঝতে পারছেন, তাই বলে আরিশ যে এভাবে উত্তর দেবে ওনার ধারণা ছিল না। ডক্টর আহিম কথা ঘুরিয়ে বললেন, ওনাকে অক্সিজেন দিতে হবে, ওনার শ্বাস প্রশ্বাস খুবই দুর্বল, ওঠানামা করছে, পাশাপাশি স্লাইন। তাহলে দিচ্ছেন না কেন? আরিশের কথায় ডক্টর আহমেদ স্বস্তি ছাড়লেন। ভাগ্যিস ওনার ব্যাগে অক্সিজেন মাস্কটা ছিল। এত কিছুক্ষণ আগে উনি শ্বাসকষ্টের রোগী দেখতে বাড়ি বয়ে যাবেন করে মাঝপথে খানবাড়ির ইমার্জেন্সি ফোন পেয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে এখানে আসেন। তাই তাড়াতাড়ি করে লেদার ব্যাগের পাশ থেকে ছোট অক্সিজেন ক্যান্টিনার মাস্কটা বের করে জ্যোতির নাকের মুখে সেট আপ করে। ওর হাতে স্যালাইন লাগিয়ে বসে পড়তে আরিশ জ্যোতির গালে হাত রেখে ডাক্তারের দিকে ভ্রু কুঁচকে বলল, আপনি কোন বেলার ডাক্তারি করছেন? আমার বউ তো চোখ খুলছে না। এই দাঁড়ান, আপনি এবার কোঠার ডাক্তার নয় তো? কোঠার ডাক্তার হতে যাব কেন? আর আপনার বউ চোখ খুলছে না সেটা আপনার ইনোসেন্ট দেখানোর আগে মনে ছিল না? সেটা আপনার হটনেস দেখানোর আগে মনে ছিল না? আমি আমার বউয়ের সাথে কি করব সেটা আপনি বলে দিবেন, চোখ দুটো গরম করে। ডক্টর আহিমার কথা বাড়ালেন না। কোন কথা থেকে কোন কথা নিয়ে যাবে এই ছেলে কে জানে। তাই দ্রুত চলে যাওয়ার জন্য সানজিদা খানের দিকে তাকিয়ে বলেন, মিসেস খান, আমার একজন শ্বাসকষ্টের রোগী দেখতে যাওয়ার কথা, সেখানে যেতে হবে। আজ ওনার জ্ঞান হয়তো 24 ঘন্টা পর ফিরবে। শরীরের ব্যথার জন্য ওষুধ দিয়ে গেলাম, জ্ঞান ফিরলে খাইয়ে দেবেন। সানজিদা খানের সম্মতি পেয়ে
আহিম উঠে দাঁড়ালেন, অথবা ব্যাগ পানি গুছিয়ে নিঃশব্দে চলে গেলেন। ডক্টর আহিম চলে যেতে সানজিদা খান শ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে বললেন, ডক্টর কি বললে শুনেছ? আশা করি মেয়েটার জ্ঞান ফেরানোর জন্য ওর উপর চাপ তৈরি করবে না। বলে উনি আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেলেন। সানজিদা খান চলে যেতে আরিশ জ্যোতির মাথাটা উঠোর উপর রেখে ওর কপালে চুমু খেয়ে ঠোঁট কামড়ে কান্নাটাকে সংবরণ করার চেষ্টা করলো, তবে তাতে সে সফল হয়নি। তার পুরুষালী চোখ দুটো লাল টুইটুম্বুর হয়ে আছে, কখন জানি টুপটুপ করে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হলো তাই, দু ফোঁটা 3 ফোঁটা নয়, ঝরঝর করে বৃষ্টির মতো স্রোত বইতে লাগলো ওর দু চোখ থেকে। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট স্বরে দুটো লাইন, কি করে তোকে বলবো তুই কে আমার। আরিশ ঠোঁটে ঠোঁট চেপে হাত দুটো মুষ্টিবদ্ধ করে চোখ দুটো বন্ধ করে নিল। মাথাটা গিয়ে ঠেকালো খাটের হেডবোর্ডের সাথে। তখনও তার বন্ধ চোখ থেকে আপনা আপনি পানি ঝরছিল। ভারী ভারী নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে ওভাবে আর বসে থাকতে পারলো না। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি। আরিশ 1 পা 2 পা পিছিয়ে হঠাৎ করে মুষ্টিবদ্ধ ডান হাত দ্বারা দেওয়ালে আঘাত করে ঘুষিটা গিয়ে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার উপর। সাথে সাথে সেটা ফাটল ধরায়। আরিশের পরবর্তী আবারও তীব্র ঘুষি পড়ায় সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সেখানে কাঁচ ঢুকে এলো আরিশের ডান হাতের তালুতে। সাথে সাথে কাঁচ ঢুকে যাওয়া জায়গায় থেকে গল গল করে তরল রক্ত বেরিয়ে আসতে সেদিকে কোনো খেয়াল দিল না আরিশ। কাঁচ ঢুকে যাওয়া হাতটা পরপর একই জায়গায় ঘুষি দিতে তালুটা প্রায় থেতলে গেল, তবে সে শান্ত হলো। এই হাতটা দিয়েই সে তার কলিজা পাখিকে আঘাত করেছে, তাহলে এই হাত সুস্থ থাকুক সে এটা কি করে হতে দেয়? তাই তার ও শাস্তি পাওয়া উচিত। ঘড়ির কাঁটা টিকটিক করে সময়ের পর সময় শেষ হয়ে কেটে গেছে 3টা দিন। জ্যোতির সেন্স এখনো ফেরেনি, সে এখনো ওভাবে নিথর দেহে পড়ে আছে। তবে এই 3 দিনে ঘটে গেছে অনেক কিছু। আরিশের অতিরিক্ত পাগলামি, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, সারাদিন রুমবন্দি জ্যোতির পাশে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকা, সবই যেন ওর অজানাই রয়ে গেল। আজ 3 দিন পর জ্যোতির শরীর মৃদু নড়ল, হাতে পায়ের আঙুলগুলো হালকা হালকা জেগে জেগে উঠল। বেশ সময় এমন হতে জ্যোতি এপাশ হতে ওপাশ ফিরতে আস্তে আস্তে করে চোখ দুটো মেলল। চোখ দুটো মেলার সাথে সাথে আবার বন্ধ করে নিল। তারপর আস্তে আস্তে করে আলোর সাথে একটু একটু করে চোখ দুটো মানানসই করে তাকাতে ওর সাথে হওয়া ঘটনার কিছু ওর স্মরণে এলো না। তবে মাথাটা খুব ভারী লাগছে। পরপর দুটো সজাগ হওয়ার বড় নিঃশ্বাস ফেলে নিল। জ্যোতি ওভাবে কিছুক্ষণ শুয়ে রুমের দিকে চোখ বোলাতে দেখলো এটা পরিচিত একটা রুম, যেখানে থাকতে তার ভীষণ ভালো লাগে, স্বস্তি ফিল হয়। কিন্তু আজ যেন তার উল্টো হলো। রুমটা আরিশের স্মরণে আসছে তৎক্ষণে ঘটনা মস্তিষ্কে টনক নড়ল। সাথে সাথে ওর চোখে পানি জোয়ার হয়ে গেল। অভিমানী পাল্লাটা দ্বিগুণ ভারী হলো। জ্যোতির চোখের পানিটুকু মুছে বিছানা থেকে উঠতে নিলে শরীরের ব্যথা অনুভব করলো। মনে হলো ওর 2 পা অবশ হয়ে আছে। হবে না কেন? সে সময় আরিশের করা কাজগুলো কি সে ভুলে গেছে? একদমই না। তার জন্যই তো তার শরীরটা এত ব্যথা। তবুও হাল ছাড়ল না। কোনো রকম ঠেলে উঠে 2 পা মেঝেতে রাখবে। ঠিক তখনই আরিশ বারান্দা থেকে রুমের মধ্যেই আসছিল। তখন বিছানার দিকে তাকাতে জ্যোতিকে এভাবে নামতে দেখে দ্রুত পায়ে হেঁটে ওর পাশে বসে ওকে টেনে সজোরে বুকের সাথে চেপে ধরে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, মৌ, আমার জান, আমার সোনা, তো সেন্স এসেছে? আমাকে ডাকলি না কেন? অস্থির কণ্ঠে। জ্যোতি আরিশের হঠাৎ এমন কাজে কিছুক্ষণ স্তব্ধ থাকলো। অতঃপর ওকে ওর নরম হাত দ্বারা ঠেলে সরানোর চেষ্টা করতে আরিশ নিজেই সরে গেল, তার মৌ কি করতে চায় দেখার জন্য। আরিশ জ্যোতিকে ছেড়ে দিতে জ্যোতি ওর দিকে না তাকিয়ে এক হাত বিছানায়, অন্য হাত আরিশের উরুর উপর ভর রেখে উঠে দাঁড়িয়ে সামনে 1 পা বাড়াতে মাথাটা চক্কর দিতে শরীরের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে তৎক্ষণাৎ আরিশ শক্ত হাতে ওকে ধরে পুনরায় বিছানায় বসিয়ে ওর পায়ের কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে। ওর হাত দুটো ওর হাতের মধ্যে নিয়ে চাপা কণ্ঠে বলল, সমস্যা কি? আমাকে দেখতে পাচ্ছিস না?
যদি আরিশের কথা তখনও মুখ আনন্দিকে ঘুরিয়ে চুপচাপ বসে আছে। আরিশ একটু জোরেই বলল, কিছু জিজ্ঞাসা করেছি তো, উত্তর দিচ্ছিস না কেন? আরিশের ধমক দেওয়ার কথায় যদি হালকা কেঁপে উঠল, তবুও সে আরিশের দিকে চাইল না। যদি অন্যদিকে মুখ করে ঘুরিয়ে আছে দেখে আরিশের মেজাজ চমকে উঠে গেল। আজ 3 দিন পর প্রিয়সী তার সামনে বসে, অথচ তার সাথে কথা বলছে না। এটা সে মানতে পারল না। আরিশ উঠে বিছানার উপর বসে যুধিকে টেনে ওর দিকে ঘুরিয়ে দুহাত দ্বারা ওর দুগালে হাত রেখে দুগালে ঠোঁটে চুমু খেলে বলল, কি হয়েছে বল আমাকে। যদি তখনও ওর দিকে না তাকিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। দেখবে না সেই পুরুষকে, যে পুরুষ ওকে বিশ্বাস করে না, যে পুরুষ ওর অভিমান বোঝে না, তাকে তার লাগবে না। যদি কোনোভাবে ওর কথায় রেসপন্স করছে না দেখে রাগে ওর মস্তিষ্ক টনটন করে উঠল। রাগ সংবরণের জন্য জোরে জোরে নিঃশ্বাস ফেলে ওর বাহু চেপে বলল, মুখ কি বোবা হয়েছে? জিজ্ঞাসা করেছি, গায়ে লাগছে না? সমস্যা কি, কথা বলছিস না কেন? যদি আরিশের চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ব্যথা লাগছে আমার, ব্যথা পাচ্ছি তো। আরিশ শ্বাস ফেলে আস্তে করে ওর বাহু ছেড়ে ওর হাত দুটো ওর হাতের মুঠোর মধ্য নিয়ে বলল, তুই তো কিছু খাসনি, আমি খাবার নিয়ে আসি। আমি গোসল করব। মানে? তোর মাথা ঠিক আছে? তোর শরীর জ্বর, আর এখন তুই গোসল করবি? যদি বেশ মেজাজটা খারাপ হলো। এই লোক নিজে ওর সাথে এত সব করে এখন বলছে গোসল করবি, সেটার মানে? তাই চোখ দুটো বন্ধ করে আস্তে করে বলল, বললাম তো গোসল করব। সম্ভব না, জ্বর উঠবে। আমি শুয়ে নিব। হাফ ফুট, কথা গায়ে লাগে না? একটু চেঁচিয়ে। আরিশ আবার ধমক দিয়ে বলছে দেখে কণ্ঠটা নিচু করে আস্তে করে বলল, ওসব করার সময় মনে ছিল না? আরিশ এবার বুঝলো এত করে কেন গোসল করতে চাইছে। তাই বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে বলল, আজ করার প্রয়োজন নেই, শরীর ঠিক হলে জ্বর নেমে গেলে করে নিস। নোংরা লোক। যদি আরিশের প্রতিটা কথার উত্তর অন্যদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে দেখে আরিশের মুখটা চেপে ওর দিকে ঘুরিয়ে বলল, আমি সেটাই। যদি বলল, এই লোকটা যতক্ষণ যদি বুঝলো এই লোকটা যতক্ষণ ওর সামনে থাকবে কোনোভাবে ওকে পবিত্র হতে দিবে না। তাই আস্তে করে বলল, আমার খিদে পেয়েছে, খাবার নিয়ে আসুন। ঠিক আছে, তুই এখানে বসে থাকবি, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসব। খানবাড়ির মহল জুড়ে রান্নাবান্নার ব্যস্ততা, জামাই আদর বলে কথা। আজ রিসেপশনের পর ইভাকে বের আনা হবে। যদিও যুধির বিষয়টা সবার মাথায় ছিল, তবুও বাড়ির এমন একটা নিয়ম ধরে রাখার জন্য সবাইকে সবটা ম্যানেজ করার জন্য করতে হচ্ছে। ক্ষণে ক্ষণে ওনারা এই 3 দিন বারবার কি ওকে দেখে এসেছে, যুতির জ্ঞান ফিরেছে কিনা। আর বেশিও চিন্তা হয়নি, আরিফ সবসময় ওর পাশে ছিল বলে। তাই ইভার বিয়ের কাজকর্ম কোনোথায় কমতি হয় না, সবটাই সেটা খেয়াল রেখেছেন। ও যেন কারো কর্মের জন্য কোন জায়গায় ছোট না হয়। তখন আরিফ যুতির জন্য খাবার আনতে নিচে আসতে যুতি তাড়াতাড়ি করে কোনো রকম শরীরে শক্তি সঞ্চয় করে ছোট ছোট পা করে খাবারের কাছে এসে কালো পিঙ্ক কালারের কম্বিনেশন করা কুচি দেওয়া গোল ফ্রক, পাশাপাশি প্যান্ট কাট, সালোয়ার, মেয়েলি প্রয়োজনীয় সবকিছু বের করে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা নক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যদি ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে পরপর দুটো ঢোক গিলে হাতে জামা কাপড়গুলো ওয়াশ রডের উপর রেখে শাওয়ার রডের উপর রেখে তাড়াতাড়ি করে বাথটবের পাশে রাখা বালতিতে পানি ছেড়ে বালতি ভরে নিল। নিয়মকানুন অনুযায়ী গোসলটা তাড়াতাড়ি শেষ করে তোয়ালেতে ভেজা শরীর মুছে ভেজা কাপড় চেঞ্জ করে সালোয়ারটা পরতে নিতে ঠাস ঠাস করে ওয়াশরুমের দরজায় কড়াঘাতের শব্দে যদি ততক্ষণে কেঁপে উঠল। তৎক্ষণাৎ আরিশও সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে যুথির মনে হলো এখনই দরজাটা ভেঙে ওর শরীরে পড়বে। ভয়ের মুখ থেকে কথাও বের হচ্ছে না। আরিশ নিচে গিয়ে সোজা হেলদি খাবার প্লেটে নিয়ে আবারও উপরে আসতে নিলে সাজেদা খান ওকে পিছু ডেকে জিজ্ঞাসা করলেন, এভাবে ছুটে আসলে, এখন আবার যাচ্ছ কেন? আম্মু, আমার বউয়ের সেন্স ফিরেছে। শুক্রিয়া।
আরিশাদ দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে আসতে বিছানায় জ্যোতিকে না দেখতে পেয়ে ব্রু কুচকে খাবার প্লেটটা নতুন আনানোর ড্রেসিং টেবিলের উপর রেখে চারপাশটা তাকাতে ওর কানে আসে ঝপঝপ পানির শব্দ। আরিশ শুনে আর একটু ওয়াশরুমের কাছে এগোতে ওর হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার নিজ নারী আবারও তার কথার অবাধ্য হয়েছে, আরিশ পরপর চোখের পলক ফেলে রাগী নিঃশ্বাস ফেলে একটু জোরে ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিতে ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে দরজা ভেঙে ফেলার মতো দাঁত কিরমির করে ধাক্কা দিয়ে মনে মনে আওড়ায়, অবাধ্য বেয়াদব নারী, এই জিনিসটা আমি মানা করি, যে জিনিসটা মানা করি সেটা করতেই হবে। ওদিকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দে পেয়ে যদি শরীরে তোয়ালে পেঁচিয়ে ভয়ে ভয়ে তুলতুলিয়ে বলল, আমার হয়ে গেছে তো, একটু পরেই বের হচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভিতরে ঢুকবো? বললাম তো বের হচ্ছি। তোর বের হওয়ার গুষ্টি কিলায়, তুই এই মুহূর্তে দরজা খোল, আর নয়তো। কি আর করার, যদি মারের ভয়ে এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে দিতে আরিশ হুমড়ি খেয়ে ভেতরে এসে ওকে কিছু বলবে, তার আগে যদি তোয়ালের বুকের কাছ থেকে গামছা ধরে অন্য পাশে ঘুরে যেতে ওর হলুদ ফর্সা শরীরের পানির ফোঁটায় আরিশের চোখ চিকচিক করে ধরা দিল। মুহূর্তে আরিশের রাগ গলে পানি হয়ে গেল। হঠাৎ করে ওর শরীর কেমন কাটা দিয়ে উঠল। মনে হলো ওর নাকের পাশাপাশি ফিল্ট্রামের অংশটা মুহূর্তে ঘামে ভিজে উঠেছে। ওর ওটা মনে হতে দ্রুত ডান হাত দ্বারা নাকের ডগার পাশাপাশি ফিল্ট্রামের চিকচিক করা ঘামগুলো মুছে পরপর ঢোক গিলে নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমার দিকে ঘোর। জ্যোতিকে এভাবে পেছন ভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ফের কিছু না বলে নিজে ওর সামনে যেতে যদি আবারও ঘুরে অন্য পাশ হতে নিলে ততক্ষণে আরিশ ওকে ধরে ওর দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, গোসল করতে নিষেধ করেছিলাম না? যদি আরিশের কথায় কি উত্তর দিবে? ওর হাত পা সহ ঠোঁট জোড়া মধু কাঁপছিল ভয়ে। জ্যোতির চোখ বন্ধ, ঠোঁটের পাশাপাশি পেশিগুলো মধু কাঁপছিল। ঠোঁটের নিচের তিলটা যেন পানির ছোঁয়ায় ওর চেহারায় আকর্ষণীয়তা ক্ষণে ক্ষণে বাড়িয়ে তুলছিল। এটা দেখে আয়েশা নিজেকে সামলাতে পারল না। ততক্ষণে জ্যোতির কাপা ঠোঁট দুটো নিজের ঠোঁট দুটোর সাথে মিলিয়ে নিল। গুনে গুনে 2 মিনিট শেষ হতে জ্যোতি নিজের থেকে আরিশকে ঠেলে সরাতে চেষ্টা করতে আরিশ নিজে ওর ঠোঁট ছেড়ে দিল। আরিশ ঠোঁট ছেড়ে দিতে জ্যোতির স্বস্তির নিঃশ্বাস ছাড়ার উদ্যোগে বড় করে শ্বাস টানতে আরিশ ওকে টেনে বুকের সাথে জড়িয়ে বলল, আমাকে পাগল করার জন্য হয়তো হার্ট কুইন এর জন্ম। এখন আমি এটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। আরিশ ওকে এভাবে জড়িয়ে ধরতে জ্যোতি ওকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, জামা পরবো। জ্যোতির কথা শেষ হতে না হতে আরিশ ওকে ছেড়ে ওর 2 হাতের বাহুতে হালকা হাত রেখে বলল, দে, আমি পরিয়ে দিচ্ছি। একদম না, আমি পরে নিতে পারবো, নির্লজ্জ লোক। শেষ কথাটা নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কিন্তু আমি যে তোকে পরিয়েই দিব। জ্যোতি আরিশের তেরা কথা শুনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, এখন কি আপনি আমার ইনারও পরিয়ে দিবেন? তুই চাইলে দিতে পারি। ঠোঁট কামড়ে হেসে, নয়, হ্যাঁ, অসভ্য নির্লজ্জ লোক। আরিশ আর তার অবাধ্য নারীর কথা শুনল না। নিজ হাতে ওর জামা পেঁচিয়ে কোলে তুলে ওয়াশরুম থেকে বের হতে নিলে জ্যোতি নামার জন্য বলে উঠল, আরে নামান আমাকে, ভেজা জামা কাপড়গুলো ধুবো তো। তোকে ধুতে হবে না। কথাটুকু শেষ করে ওকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে তোয়ালে দিয়েও চুলগুলো নিজ হাতে মুছিয়ে দিল। হেয়ার ড্রায়ারটা এনে চুলগুলো শুকিয়ে নিল। অতঃপর আবারও ওকে কোলে তুলে বিছানার উপর বসিয়ে খাবার প্লেটটা নিজ হাতে তুলে ওর মুখে খাবার দিতে জ্যোতি সেটা আরিশের হাত থেকে এনে নিজের হাতে খেতে খেতে আস্তে করে বলল, প্রয়োজন নেই। জ্যোতির খাবার অর্ধেক শেষ। মোমেনা খান আরিশের রুমে আসেন। জ্যোতি সেন্স ফিরেছে শুনে। উনি এই 3 দিন এই রুমে মেয়েকে দেখতে বেশ কয়েকবার এসেছেন। তার বড় মেয়ের বিয়ে, তাই বলে মেজ মেয়ের খেয়াল রাখবেন না এমনটা তিনি নন। হতে পারে ভালোবাসাটা একটু 2 রকম। মেয়েকে উনি
বেশি দেন, 2 মেয়েকে উনি বেশি দেন। তাই বলে এটা নয় যে সে মেজ মেয়েকে ভালোবাসে না, ওকেও সে ভালোবাসে। মেয়েকে খাবার খেতে দেখে ওর পাশে এসে বসে বললেন, শরীর কেমন লাগছে তোমার? মোটামুটি আম্মু। খাবারগুলো সম্পূর্ণ শেষ করবে? হুম। শরীর ভালো লাগলে আমার রুমে এসো, তাকে দেখলে ভীষণ খুশি হবে। মুচকি হেসে, আচ্ছা। ওনার কথা শেষ শেষ ওনার শেষ কথা না বুঝে উত্তর দিল। উনি বেশ কিছুক্ষণ জ্যোতির সাথে কথা বলে নিজের রুমে চলে যেতে ডিম সেদ্ধ অন্য হাতে গ্লাস ভর্তি দুধ নিয়ে হাজির হলেন সানজিদা খান। সানজিদা খানের হাতে এসব দেখে জ্যোতি ঢোক গেলে আর চোখে আরিসের দিকে একবার চাইল। ততক্ষণে সানজিদা খান হাতে আনা খাবারগুলো টেবিলে রেখে জ্যোতির পাশে বসে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, কেমন লাগছে তোমার শরীর আম্মু? জি মা, মোটামুটি। তোমার সাথে আমার কথা আছে, বলো। সানজিদা খান আরিসের দিকে তাকিয়ে দেখে ওদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে সানজিদা খান একটু চাপা কণ্ঠে বললেন, আমার ওর সাথে কিছু কথা আছে, তুমি বরং এখন এই রুম থেকে যাও। বললে আমার সামনে বলো, আর নয়তো আমি কোথাও যাব না। ঠিক আছে, তো দাঁড়িয়ে থাকো ওখানে, আমি বরং আমার রুমে নিয়ে যাই। সানজিদা খান কথাটা বলতে আরিস বিনা বাক্যে রুম থেকে বেরিয়ে গেল। আরিসকে চলে যেতে দেখে সানজিদা খান মনে মনে আওড়ালেন, তুমি যেমন তোমার সাথে ঠিক তেমনি করে চলতে হয়, তুমি যেমন তোমার সাথে ঠিক তেমনই করে চলতে হয়। ভেবে উনি জ্যোতির দিকে ঘুরে আদেশের সুরে বললেন, তোমাকে যেমন বলবো তুমি সেভাবেই চলবে, কি পারবে তো? কথা বলছো না কেন? হুম, আমি জানি তুমি আমার ছেলের প্রতি দুর্বল, তার থেকেও তোমার প্রতি আমার ছেলেটা দুর্বল, তাই তোমার সাথে কাউকে সহ্য করতে পারে না। এটুকুতে ওর মাথা গরম হয়ে যায়। এটা তুমি পর দিনে ওর মাথা খারাপ করে ফেলেছ। তাই আমি চাই তুমি ওর সাথে কথা বলবে না। আ আমার কথা শেষ হয়নি, বলো। নিচের দিকে তাকিয়ে, তোমার গায়ে হাত তোলা এটা আমি মোটেও পছন্দ করি না। মাঝে ওর রাগ বেশি, একটু উন্মাদ টাইপের, তাই বলে ওর প্রতিটা কাজ তুমি মুখ বুজে সহ্য করবে এটা আমি মানব না। ও যতদিন পর্যন্ত তোমার কাছে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত না বলবে তোমার গায়ে আর হাত তুলবে না, ততদিন পর্যন্ত তুমি ওর সাথে কথা বলবে না। এটা আমার আদেশ। উনি যদি রেগে যান সেটা দেখা যাবে। আমি জানি তুমি ওর সাথে 2 দিন ঠিকভাবে কথা না বললে তখন ঠিকই বুঝবে বউয়ের মর্মতা। আমি পারবো আম্মু, উনি বুঝবেন আমার অভিমান। সানজিদা খান ওর এমন কথায় ওকে বুকের মধ্যে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার আম্মু পারবে, ঠিক পারবে, বলে আবারও ওর মাথায় চুমু খেলেন। আম্মু, হুম, আজ তো অপুর বিয়ে, তাই না? বুকের থেকে মুখটা একটু ওনার মুখের দিকে উঁচু করে, মানে? ওর দিকে ভ্রু কুচকে জ্যোতি সানজিদা খানের কোলের মধ্য থেকে উঠে গোল গোল হয়ে বসে বলল, ইভা আপুর। সানজিদা খান এবার বুঝলেন যদি এখন পর্যন্ত স্মরণে আনতে পারেনি ওর সেন্স একদিন পর নয় বরং 3 দিন পর ফিরেছে। ওনার নিজেরই এবার খারাপ লাগলো। বোনের বিয়ে হয়ে গেল, মেয়েটা একটু আনন্দও করতে পারলো না। তাই তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তুমি সেন্স হারিয়েছিলে কবে মনে আছে? 8 তারিখ ছিল সেই দিন। আজ 11 তারিখ। তোমার আপু আজকে জামাই নিয়ে ফিরে আসবে। কি বলছো? 3 দিন আমার সেন্স ছিল না? হুম। সানজিদা খানের বলে স্বীকারোক্তি দিতে সাথে সাথে ওর মনটা খারাপ হয়ে গেল। ও ভাবতেও পারেনি ওর বোনের বিয়েটা খেতে পারবে না স্বামী নামক মানুষটার জন্য। এটা ভেবে এবার আরো বেশি অভিমানের পাল্লাটা ভারী হয়ে এলো ওর আরিসের প্রতি। ও মনে মনে ভেবেই নিল এই লোকের সাথে কোনোভাবে আর কথা বলবে না, বলবেই না। জ্যোতিকে মুখটা বেজার করে চুপ করে থাকতে দেখে উনি উঠে দাঁড়িয়ে ওর গালে হাত দিয়ে বললেন, মন খারাপ করো না আম্মু, সব ঠিক হয়ে যাবে। দুধ আর ডিম সেদ্ধটা দিয়ে গেলাম, খেয়ে নিও। আম্মু, ডিম সেদ্ধ খাবো না, বমি আসবে, ওটা তুমি নিয়ে যাও। সানজিদা খান ও আর কথা বাড়ালেন না। ডিমের পিরিচ হাতে নিয়ে দুধটুকু রেখে চলে গেলেন। বিকেলের
স্বচ্ছ বাতাস। জ্যোতি নিজের রুমের বারান্দায় বিষণ্ণ মন দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন সাজিদা খান চলে যেতে এক রাজ্যে অভিমান এসে ওর মনে জেগে বসতে আনিসের রুম থাকবে না বলে তৎক্ষণাৎ নিজের রুমে চলে আসে। এসে দরজা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে থাকতে একসময় শরীর দুর্বলতায় ঘুমিয়ে যায়। জ্যোতিকে এক ঘন্টা প্রায় রুমে আসতে ইভা এসেছিল বোনকে দেখতে, কিন্তু ডাকার পরও সারা শব্দ না পেয়ে ঘুমাচ্ছে ভেবে নিজের রুমে চলে যায়। ইভা যেতে পরপর ফারিও এসেছিল জ্যোতির কাছে। বিকাল পেরিয়ে যাচ্ছে দেখে সাজিদা খান প্লেটে খাবার বেড়ে ফারিকে জ্যোতিকে দিয়ে আসতে বললে ফারি প্লেটটা হাতে নিয়ে জ্যোতির দরজার কাছে এসে ধাক্কা দিতে নিলে দেখে দরজা ভেতর থেকে খোলা আছে। ফারি রুমে এসে প্লেটটা রেখে রুমের চারপাশটা তাকাতে দেখে জ্যোতি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ফারি ওকে দেখে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? জ্যোতি ফারির উপস্থিতি টের পেয়ে আকাশের দিক থেকে চোখ সরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এই তো আছি। তুই জানিস 3 দিন তোর সেন্স ছিল না? আমার শাশুড়ি বলেছে। জানিস এই 3 দিনে কি কি হয়েছে? তুই না বললে কিভাবে জানবো? ক্লান্ত চোখে ওর দিকে তাকিয়ে। জানলে দেখলে আমার মতো হার্ট ব্রেক করবি, বলে ফারি বলতে শুরু করলো। ফ্লাশ।